বিএনপির কি আকাল পড়েছে? আওয়ামী লীগ থেকে লোক আমদানি করতে হবে। দেশ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে বললেন আমির খসরু। যেতে দিলে তো বলতেন ছেড়ে দিলাম কেন, ফারিয়াকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা। জানবো বাইফোকাল লেন্স গায়ের জ্বালা মেটাতে গিয়ে ভারত যেভাবে ধরা খেলো। এবং সর্বশেষ জানবো সাম্য হত্যায় যারা ভিন্ন বয়ান তৈরি করছে তাদেরও বিচার চায় ছাত্রদল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির কি আকাল পড়েছে? আওয়ামী লীগ থেকে লোক আমদানি করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপির কি এত আকাল পড়েছে যে আওয়ামী লীগ থেকে সদস্য আমদানি করতে হবে? যে আওয়ামী লীগের ডিএনএ তে গণতন্ত্র নাই তাদের কেন আহ্বান করতে হবে বিএনপির সদস্য হওয়ার জন্য? সালাউদ্দিন বলেন, গত বছরের 5ই আগস্ট বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বিতাড়িত করে দিয়েছে। আওয়ামী লীগ ইতিহাসের জঘন্যতম গণহত্যাকারী। তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আজ পর্যন্ত তারা নিজেদের অপকর্মের জন্য কোনো অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা করেনি। উল্টো তারা গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের দুষ্কৃতকারী বলে আখ্যায়িত করছে। তারা কিভাবে বাংলাদেশ রাজনীতি করতে পারবে? বা আমাদের নেতা তারেক রহমান 2023 সালে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। আমরা জানতাম একদিন নিষ্ঠুরভাবে ফ্যাসিবাদের পতন হবে। যারা দেশের জনগণকে হত্যা, পঙ্গু, গুম, অপহরণ করেছে তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাংলাদেশে যেন কোনোদিন আর স্বৈরশাসক বা ফ্যাসিবাদের উৎপাদন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেশ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে বললেন আমির খসরু। বর্তমান অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য প্রয়োজনীয় সবকিছুকে উপেক্ষা করছে। এর মাধ্যমে দেশ একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। এমন অবস্থায় বাজেট বলুন আর অর্থনীতি বলুন কিছুই কাজ করবে না। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া এই সরকারের প্রধান দায়িত্ব। এই মুহূর্তে আমরা কোথায় যাচ্ছি, আগামী দিনে বাংলাদেশ কোথায় যাবে, এই সরকার কতদিন থাকবে, নির্বাচন কবে হবে, নির্বাচনের পরে বাংলাদেশ কোথায় যাবে, এই বিষয়গুলো সবার মনে কাজ করছে। এখানে আমরা কোনো নিশ্চয়তা দেখতে পাচ্ছি না। যেতে দিলে তো বলতেন ছেড়ে দিলাম কেন, ফারিয়াকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়ার মামলার তদন্ত শেষ না হওয়া তিনি নিরপরাধ কি তা না এখন স্পষ্ট নয়, আর সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোরবানির ঈদ উপলক্ষে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের বহু মামলায় নিরীহ লোকজন হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাহাঙ্গীর আলম বলেন, নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে আমরা অনেকবার বলেছি। আমরা বলেছি শুধু দুষ্কৃতকারীরা যেন আইনের আওতায় আসে এবং শাস্তি পায়, কোন একটা নিরীহ লোক যেন ভোগান্তির শিকার না হয়। সাংবাদিক প্রশ্ন রাখেন, তাহলে চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চাওয়া নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হলো কেন? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওনার বিরুদ্ধে তো তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষ হওয়ার আগে তো আমরা বলতে পারবো না। এই অবস্থায় আবার ছেড়ে দিলে আপনারাই বলবেন যে ছেড়ে দিলাম কেন। বৈষম্য বিরোধী আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া। সকালে শুনানি নিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এক সাংবাদিক জানতে চান, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা ছিল না, তাহলে তাকে কেন আটকানো হলো? জবাবে জাহাঙ্গীর আলম বলেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে একটা পলিসি আছে, ওই পলিসির মধ্যে যারা পড়ে তাদের আটকানো হয়। আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ সায়রা শারমিন গত 13 মে বিদেশ যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে বাধার মুখে পড়েন। পরে তিনি থাইল্যান্ড যেতে সক্ষম হন। নায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তারের ঘটনাকে বিব্রতকর বর্ণনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি বলেছেন, আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল। ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরেই ছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয়ে আমার নজরে আসেনি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, তিনি কি বলছেন সেটা তো আর আমি জানি না, তবে একটা কথা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, যার যার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা তো থাকবেই। বাইফোকাল লেন্স গায়ের জ্বালা মেটাতে গিয়ে ভারত যেভাবে ধরা খেলো।
ভারত ও পাকিস্তানের 87 ঘন্টার পাল্টাপাল্টি সামরিক হামলার অবসান হলেও এর জের রয়ে যাবে আরো কয়েকদিন। 10ই মে ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আসে উভয় পক্ষ থেকে। এ ধরনের পরিস্থিতিতে এসব অভিযোগ আসা অস্বাভাবিক নয়। যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এ ধরনের বাদ প্রতিবাদ থাকবেই। উভয় দেশের মিডিয়ার তথ্য ও অপতথ্যের লড়াইও চলবে। পাক ভারতের ক্ষণস্থায়ী সংঘর্ষে এ দুটো দেশের মিডিয়ার রোল ছিল চোখে পড়ার মতো। যে কোনো যুদ্ধে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিজ দেশের সাফল্য কথা তুলে ধরা এবং শত্রুপক্ষের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো যুদ্ধেরই একটি অংশ। যুদ্ধে অংশগ্রহণকারী সৈনিক ও নাগরিকদের মনোবল চাঙ্গা রাখার ক্ষেত্রেও মিডিয়ার ভূমিকা অস্বীকার করা যায় না। যুদ্ধের শুরুতেই ভারতের মূলধারার গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এই কাজটি বেশ জোরে সোরে শুরু করেছিল, যা এখনো অব্যাহত আছে। ক্ষণস্থায়ী এ যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারত খুব বেশি সুবিধা করতে পেরেছে বলা যাচ্ছে না। আন্তর্জাতিক মিডিয়ায় চোখ রাখলেই তা আঁচ করা যায়। এ যুদ্ধে ভারত বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। 7ই মে গভীর রাতে ভারত আক্রমণ করার পর তাৎক্ষণিক পাল্টা জবাব দিল ভারতের ওপর পুরোদস্তুর আক্রমণের জন্য 3 দিন সময় নিয়েছে পাকিস্তান। ভারতের দাবি তারা একযোগে পাকিস্তানে অবস্থিত 9টি জঙ্গি আস্তানা আঘাত এনেছে। কোনো সামরিক স্থাপনা তাদের নিশানা ছিল না, কিন্তু আদতে দেখা গেল ওই আক্রমণে শিশুসহ 26 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জঙ্গি গোষ্ঠীর পরিবারের সদস্যও রয়েছেন। ভারত দাবি করলেও বিশ্বাসযোগ্য কোনো সূত্র তা নিশ্চিত করেছে বলে শোনা যায়নি। ভারতের এই আক্রমণকে সার্বভৌমত্বের ওপর আঘাত বিবেচনা করে পাকিস্তান 10ই মে কাকডাকা ভোরে ভারতের একাধিক সামরিক স্থাপনা সহ একযোগে 36টি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করে। পাকিস্তান ভারতের আদমপুরে অবস্থিত একটি রাশিয়ার তৈরি 1.5 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের S-400 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে। এছাড়াও ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলেও দাবি করে। 5টি যুদ্ধবিমানের মধ্যে ফ্রান্স থেকে ক্রয় করা অত্যাধুনিক 3টি রাফায়েল বিমানও আছে। ভারত অবশ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর সরাসরি অস্বীকার করে। ভারত যুদ্ধবিমান ধ্বংসের খবর অস্বীকার করলেও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দ্য হিন্দু পত্রিকার পক্ষ থেকে এক সাংবাদিক সামরিক স্থাপনা ধ্বংস সহ রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করা নিয়ে পাকিস্তানের দাবির বিষয়ে প্রশ্ন করলে ভারতের এয়ার মার্শাল একে ভারতী ওই সাংবাদিকের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে কিছু ঘুরিয়ে বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন, আমরা যুদ্ধ পরিস্থিতিতে রয়েছি, সেখানে ক্ষয়ক্ষতি হতে পারে। ক্ষয়ক্ষতি যুদ্ধেরই একটি অংশ। তবে আপনাদের আসল প্রশ্ন হওয়া উচিত ছিল আমরা কি আমাদের লক্ষ্য অর্জন করতে পেরেছি কিনা। আমাদের প্রধান উদ্দেশ্য ছিল সন্ত্রাসী ঘাঁটিগুলো ধ্বংস করা এবং সেটি সফলভাবে সম্পন্ন হয়েছে। ক্ষয়ক্ষতি যুদ্ধেরই একটি অংশ। এই স্বীকারোক্তির মধ্য দিয়ে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সত্যতাকে এয়ার ভাইস মার্শাল একে ভারতী পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছে বলেই মনে হয়েছে। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের 2 জন সামরিক বিশ্লেষক ভারতের অন্তত 2টো রাফায়েল বিমান পাকিস্তান ধ্বংস করেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে জানিয়েছে। এরপর রয়টার্সের পক্ষ থেকে ভারতীয় সামরিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের মতামত জানতে চাইলে তারা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন বলে রয়টার্স উল্লেখ করেছে। অপরদিকে বিবিসি জানিয়েছে, ভারতের পাঞ্জাব রাজ্যের ভাতিন্ডার একটি কৃষিক্ষেত থেকে রাফায়েলের ধ্বংসাবশেষ সরানোর ভিডিও তারা যাচাই করে সত্যতা পেয়েছে। এছাড়া যুক্তরাজ্য থেকে প্রকাশিত দি ডেইলি টেলিগ্রাফ 8ই মে এক প্রতিবেদনে রাফায়েল ধ্বংসের খবর প্রকাশ করেছে। তারা আরো জানিয়েছে, ভারত তার পশ্চিম সীমান্তের বিভিন্ন বিমান ঘাঁটিতে আনুমানিক 180টি যুদ্ধবিমান প্রস্তুত করেছিল, একযোগে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ভারতের স্ট্র্যাটেজিক সুপ্রিমেসি ইমেজ পুনরুদ্ধারের জন্য। কিন্তু শেষ পর্যন্ত তারা পিছু হটেছে। পাকিস্তানের সর্বাত্মক প্রতিরোধের মুখে যুদ্ধের দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে যায়। এরপর ভারতের আর কোনো যুদ্ধবিমানকে সীমান্ত অতিক্রম করতে দেখা যায়নি। ভারত সম্ভবত অনুমান করতে পেরেছিল সীমানার ওপারে তাদের জন্য ভীতিকর কিছু অপেক্ষা করছে। পাকিস্তানের হাতে থাকা সর্বাধুনিক চাইনিজ J-10C যুদ্ধবিমান উন্নত প্রযুক্তির PL-15 মিসাইল এমনই ক্ষমতাধর। ভারতীয় রাডার সিস্টেম তাদের চিহ্নিত করতে অক্ষম। J-10C যুদ্ধবিমান থেকে PL-15 মিসাইল নিক্ষেপ করলে 300 কিলোমিটার দূরের শত্রু লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করতে পারে। J-10C যুদ্ধবিমানের আধুনিক ডিজিটাল ইকোসিস্টেম শত্রু যুদ্ধবিমানের সব ডিজিটাল সিস্টেমকে জ্যাম করে ফেলতে পারে। 7 থেকে 8ই মে রাতে ফ্রান্সের তৈরি রাফায়েল নিয়ে ভারতের বৈমানিকরা যখন রওনা দেন, পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করার আগেই পাকিস্তান বিমান বাহিনীর যোদ্ধারা J-10C যুদ্ধবিমানের রাডার ক্রস সেকশন ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে রাফায়েলের অপারেটিং সিস্টেমকে সম্পূর্ণ অকেজো করে দেয়। ফলে ভারতীয় বিমান যোদ্ধারা বারবার নির্দিষ্ট বোতাম টিপেও শত্রু লক্ষ্যবস্তুতে মিসাইল ছুড়তে ব্যর্থ হয়। ভারতের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার সংবাদ শুধু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়নি, খোদ ভারতের গণমাধ্যমে প্রচার হয়েছে। ভারতের প্রখ্যাত সাংবাদিক করণ থাপারের
অনলাইন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে ফোর্স ম্যাগাজিন এর সম্পাদক প্রবীণ সোহানি জানিয়েছেন, ইন্ডিয়া টুডে টেলিভিশনের বিশিষ্ট অনুষ্ঠান সঞ্চালক গৌরব সাওয়ালত 7ই মে সকালে যখন কাশ্মীরের স্থানীয় সাংবাদিকের সঙ্গে কথা বলেছিলেন, তখন সে সাংবাদিক জানিয়েছেন শ্রীনগরে একটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এবং বিমানের ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বিমান বিধ্বস্ত হওয়ার পরপর ভারতীয় বিমান বাহিনীর সদস্যরা দ্রুত বিধ্বস্ত বিমানের চারদিকে কর্ডন করে রেখেছে। তিনি আরো জানান, জম্মু ও কাশ্মীরের আরো 3টি স্থানে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর তিনি পেয়েছেন। এছাড়াও ভারতের দি হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস ও ট্রিবিউনের মতো পত্রিকায় কাশ্মীরের 3টাতে একটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্তের খবর প্রকাশিত হয়েছে। পরে অবশ্য ভারতের সামরিক কর্তৃপক্ষের অনুরোধে তারা এই খবর সরিয়ে নেয়। ওদিকে ব্রিটিশ ডেইলি টেলিগ্রাফ আরো লিখেছে, J-10C যুদ্ধবিমান ও PL-15 মিসাইলের এমন অকল্পনীয় সক্ষমতা দেখে ভারত তাদের রাফায়েলের সম্পূর্ণ বিমান বহর পাকিস্তান সীমান্ত থেকে 300 কিলোমিটারের বেশি দূরে অভ্যন্তরীণ বিভিন্ন বিমান ঘাঁটিতে সরিয়ে নেয়। যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন CNN বলেছে, 10ই মে পাকিস্তানের প্রবল সামরিক চাপের মুখে ভারত দ্রুত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা কামনা করে। যুক্তরাষ্ট্র তাদের অনুরোধে সাড়া দেয়, ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘটে। যদিও ভারতের প্রধানমন্ত্রী সহ মূলধারার গণমাধ্যমে ভারতের আগ বাড়িয়ে অনুরোধ করার বিষয়টি অস্বীকার করে যুদ্ধবিরতির বিষয়ে উল্টো পাকিস্তানের আগ্রহের কথা জোরেশোরে প্রচার করে। তবে এই কথা প্রচারিত হয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট গোয়েন্দা সূত্রে গুরুত্বপূর্ণ ভীতিকর তথ্য পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে যুদ্ধবিরতি আলোচনা করতে উৎসাহিত করেন। এরই পরিপ্রেক্ষিতে যুদ্ধবিরতি কার্যকর হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।